ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আজিজুল ইসলাম লিটন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমরা ক্লাস 8-এর চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ শিখব। অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার জন্য আমাদেরকে কমন 3টি নিয়ম শিখতে হবে। এই 3টি কমন নিয়ম দিয়ে আমরা আসলে বেশিরভাগ সেন্টেন্সগুলোকেই ইন্ট্রোগেটিভ করতে পারি। মনে রাখতে হবে, ক্লাস 8-এর যে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, এটার শর্ত হচ্ছে উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ কোনো বাক্যের অর্থকে পরিবর্তন না করে আক্ষরিক অর্থে ইন্ট্রোগেটিভ করা। তো লেটস স্টার্ট আওয়ার লেসন। প্রথমে আমরা যে কমন 3টি নিয়ম রয়েছে, সেই কমন 3টি নিয়ম একটু দেখে নিব। কমন 3টি নিয়ম হচ্ছে সাবজেক্টের আগে বা শুরুতে সাহায্যকারী ভার্ব বসে। সাহায্যকারী ভার্ব বসে। দ্বিতীয় যে কমন নিয়ম, সেটি হচ্ছে হাবোধক থাকলে নাবোধক উত্তর আর নাবোধক বাক্যের হ্যাঁ বোধক উত্তর হয়। এরপর কমন যে 3টি নিয়মের 3 নম্বর নিয়মটি হলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অর্থাৎ ইন্ট্রোগেটিভ চিহ্ন দিতে হবে শেষে। ইন্ট্রোগেটিভ চিহ্নটি অত্যন্ত জরুরি। ইন্ট্রোগেটিভ চিহ্ন না থাকলে একটি বাক্যকে আমরা আসলে ইন্ট্রোগেটিভ বাক্য বলতে পারি না। তো ইন্ট্রোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই at the end of the sentence we have to put this note of interrogation, put this sign. This is called note of interrogation. তো এই 3টি কমন নিয়ম দিয়ে আমরা আসলে অলমোস্ট অল বাক্যকেই আমরা ইন্ট্রোগেটিভ করতে পারি। চলো আমরা শুরু করি। প্রথমে আমি একটি বাক্য এক্সাম্পল হিসেবে দিচ্ছি। নাম্বার এ, হি ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। এই বাক্যটিকে যদি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে 3টি নিয়মের শুরুতে দেয়া আছে, শুরুতে সাহায্যকারী ভার্ব বসে। তো আমাদের সাহায্যকারী ভার্ব হলো ইজ। তো ইজ ভার্বটি আমি আগে লিখব, ইজ। এরপর আমার দেয়া আছে হ্যাঁবোধক বাক্য থাকলে সেটিকে নাবোধক উত্তর দিতে হবে, আর নাবোধক প্রশ্নের ক্ষেত্রে হ্যাঁবোধক উত্তর দিতে হবে। হি ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এখানে আমার প্রশ্ন বাক্যে হ্যাঁবোধক প্রশ্ন রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি হ্যাঁবোধক, সুতরাং আমাকে এখানে নাবোধক উত্তর দিতে হবে। অর্থাৎ এই সাহায্যকারী ভার্বের সঙ্গে আমাকে এনটি দিতে হবে, সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম দিতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি। ইজন্ট
সাহায্যকারী ভার্ব প্রথমে আসলো, নেগেটিভ করলাম, এরপর বাকি যে শব্দগুলো রয়েছে এগুলো হুবহু লিখে শেষে আমরা প্রশ্নবোধক চিহ্নটি দিব। ইজন্ট হি ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, প্রশ্নবোধক চিহ্ন। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। ইজন্ট হি ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এটি হলো আমাদের অ্যান্সার। লেটস হ্যাভ অ্যানাদার এক্সাম্পল। আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিব, উদাহরণ। She has done the work. এইটাকে যদি ইন্ট্রোগেটিভ করতে বলা হয়, ইন্ট্রোগেটিভ, তাহলে আমরা কিভাবে করব? সেম নিয়ম, শুরুতে সাহায্যকারী ভার্ব বসবে। হ্যাঁ, আমাদের এই বাক্যে সাহায্যকারী ভার্ব আছে, সুতরাং আমাকে সাহায্যকারী ভার্বটি লিখতে হবে প্রথমে। হ্যাজ, আমার বাক্যটি, প্রশ্ন বাক্যটি হ্যাঁ বোধক, সুতরাং আমার উত্তর হবে না বোধক, অর্থাৎ সাহায্যকারী ভার্বের সঙ্গে একটি এন অ্যাপোস্ট্রফি টি, এনটি বলি আমরা। হ্যাজন্ট শি, সাবজেক্ট আসবে, এরপরে মূল ভার্ব ডান দ্য ওয়ার্ক। হ্যাজন্ট শি ডান দ্য ওয়ার্ক, আমরা উত্তর পেয়ে গেছি। এরপর সি নাম্বার, আমরা আরেকটি উদাহরণ দিতে চাই। উই ক্যান উইন বাই হার্ড লেবার। এই বাক্যটি যদি ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে আমাকে সাহায্যকারী ভার্ব শুরুতেই আনতে হবে, কমন নিয়ম। কান্ট উই উইন বাই হার্ড লেবার, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব যদি কোনো বাক্যে থাকেই তাহলে সেই সাহায্যকারী ভার্ব শুরুতে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স আমাদেরকে বসাতে হবে ইজন্ট, এবং এটির পরে এনটি। হাবোধক বাক্যের ক্ষেত্রে এনটি দিতে হবে। আমার বাক্যটি যদি হাবোধক হয় তাহলে আমি সাহায্যকারী ভার্বের সঙ্গে একটি এনটি দিব, আর যদি বাক্যটি নাবোধক হয় তাহলে আমি এনটিটা বাদ দিব, নট বাদ দিয়ে দিব। এরপর আমরা কিছু নেগেটিভ কোশ্চেন দেখব। নেগেটিভ বাক্য যদি দেয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আমি আবারও নেগেটিভ বাক্যের ক্ষেত্রে দেখি কিভাবে উত্তর করা যায়। হি ওয়াজ নট প্লেয়িং দ্যাট ডে। ইন্ট্রোগেটিভ, সাহায্যকারী ভার্ব একই নিয়ম, শুরুতে আমাদের সাহায্যকারী ভার্ব প্রথমেই লিখতে হবে, এটি আমাদের প্রথম কাজ, ওয়াজ। এরপর নট, এই বাক্যে নট রয়েছে, অর্থাৎ এই বাক্যটি নেগেটিভ। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা যে শব্দটি দ্বারা না বোধক অর্থ, না অর্থ দেয় সেই শব্দটি আমরা বাদ দিব, অর্থাৎ ওয়াজের সঙ্গে এনটি আর বসছে না এখানে। তাহলে ওয়াজ হি প্লেয়িং দ্যাট ডে, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমরা আরেকটি উদাহরণ দেখতে চাই। দে হ্যাভ sold the car.
ইন্ট্রোগেটিভ। এটি যদি ইন্ট্রোগেটিভ করতে বলে তাহলে আমাদের দে হ্যাভেন্ট সোল্ড দ্য কার, তাহলে সেই ক্ষেত্রে দে হ্যাভেন্ট সোল্ড দ্য কার, সেই ক্ষেত্রে আমাকে হ্যাভ সাহায্যকারী ভার্ব শুরুতে আনতে হবে। এরপর হাবোধক বাক্যকে নাবোধক, নাবোধক বাক্যকে হাবোধক। এই বাক্যটি আমাদের নাবোধক বাক্য, এই জন্য এনটি বাদ দিয়ে শুধু সাহায্যকারী ভার্ব দিলাম। এরপরে দে, অর্থাৎ আমাদের উত্তরটা হবে হাবোধক উত্তর। হ্যাভ দে সোল্ড দ্য কার, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, ঠিক এইভাবেই আমরা অ্যাসার্টিভ বাক্যকে ইন্ট্রোগেটিভ বাক্যে পরিণত করতে পারি। ওকে, আমরা এবার আরও এক ধরনের সেন্টেন্স দেখব, যেই সেন্টেন্সগুলিতে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে বাক্যগুলোকে ইন্ট্রোগেটিভ করব। হি প্লেজ চেস, ইন্ট্রোগেটিভ করতে হবে। এই বাক্যকে যদি ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে আমরা কিভাবে করব। আমি আরেকটি উদাহরণ দিয়ে নিই। উই লাভ বাংলাদেশ, এই বাক্যকে যদি ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ করব। আমরা এই বাক্যগুলোতে দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব নেই। আমাদের প্রথম কাজ ছিল শুরুতে সাহায্যকারী ভার্ব বসে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, আমি আবারও বলছি, যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে সেই বাক্যের মূল ভার্ব হবে দুই ধরনের। যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে সেই বাক্যে মূল ভার্ব থাকবে দুই ধরনের মূল ভার্ব থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি ধরনের দেখতে পাবো? বাক্যর ভার্ব প্রেজেন্ট থাকবে অথবা পাস্ট থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্টের দুইটি উদাহরণ দেয়া আছে। তো প্রেজেন্ট যদি থাকে তাহলে আবার দুই ধরনের প্রেজেন্ট থাকবে। একটি হচ্ছে এস বা ইএস যুক্ত ভার্ব, একটি হলো এস বা ইএস যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস থাকবে তখন আমি একটি নিয়মে করব। আবার যখন আমার ভার্বের সাথে এস বা ইএস থাকবে না, শুধুই ভার্বের বেস ফর্ম বা সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন আমাকে আরেকটি সাহায্যকারী নিতে হবে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বা ডাজ শুরুতে নিতে হবে, ডোন্ট বা ডাজন্ট শুরুতে নিতে হবে। অর্থাৎ আমি কি করব, শুরুতে সাহায্যকারী ভার্ব বসবে। আমি দেখতে পাচ্ছি ভার্ব কোন টেন্সে আছে, এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে অর্থাৎ ভার্ব যদি 1 নম্বর ফর্মে থাকে তাহলে আমাকে কি করতে হবে, দেখতে হবে আবার ভার্বের সাথে এস বা ইএস আছে কিনা। যদি এস বা ইএস থাকে তাহলে আমাকে শুরুতে ডু নিতে হবে। ভার্বের প্রেজেন্ট থাকলে ডু নিতে হবে, কিন্তু এস বা ইএস থাকলে তখন আবার ডাজ নিব। এরপর আমার এই বাক্য হাবোধক না নাবোধক, এই বাক্যটিতে হাবোধক বাক্য এটি, সুতরাং আমাকে এখানে একটি এনটি দিতে হবে, অর্থাৎ উত্তরটা আমাকে নাবোধক করতে হবে। ডাজেন্ট কিভাবে আসলো, আমি আবারও বলছি, ডাজেন্ট আসলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকলে তখন আমি শুরুতেই ডাজেন্ট নিব। ডাজেন্ট লেখার পর আমি কি সাবজেক্ট লিখব, ডাজেন্ট হি। এরপর আমার যে এস বা ইএস ছিল ভার্বের সঙ্গে সেটি আমি বাদ দিব, কারণ এর কারণেই আমি ডাজ লিখেছি, ডুর সঙ্গে ইএস হয়েছে। আচ্ছা, ডাজেন্ট হি প্লে চেস, আমার উত্তর হয়ে গেছে। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধুই প্রেজেন্ট ফর্ম, এস বা ইএস যুক্ত নয়।
তখনও আমি কি করব, শুরুতে ডু নিব। আর এই বাক্যটি হ্যাঁ বোধক, সুতরাং এখানে আমাকে এনটি দিতে হবে। ডোন্ট উই লাভ বাংলাদেশ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো ভার্বের, কোনো বাক্যের সাহায্যকারী ভার্ব না থাকলে সেই বাক্যটিকে যদি আমি ইন্ট্রোগেটিভ করি তাহলে আমাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হলো ভার্বের প্রেজেন্ট আছে কিনা। যদি প্রেজেন্ট থাকে তাহলে ভার্বের সঙ্গে যদি এস বা ইয়েস থাকে তাহলে আমি শুরুতে নিব ডাজ। আমি আবারও বলছি, ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে শুরুতে আমাকে ডাজ লিখতে হবে। এরপর বাক্যটিতে যদি নেগেটিভ শব্দ না থাকে তাহলে আমাকে এনটি দিতে হবে। ডাজন্ট হি, এরপরে সাবজেক্ট হি, এরপর এস বা ইএস বাদ দিয়ে সেই ভার্বটির বেস ফর্ম লিখতে হবে। হি প্লে, এরপর চেস। ডাজন্ট হি প্লে চেস। ডোন্ট, আচ্ছা, উই লাভ বাংলাদেশ। এখানে এই বাক্যটিতে ইন্ট্রোগেটিভ করতে হলে তাহলে আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এর জন্য ডু। এই বাক্যের ভার্ব এর এস বাই এস নেই, শুধুই বেস ফর্ম, এই জন্য এনটি ডোন্ট উই লাভ বাংলাদেশ। আচ্ছা, যদি বাক্যটিতে প্রেজেন্ট ফর্ম না থেকে সাহায্যকারী ভার্বও নাই, আবার বাক্যের প্রেজেন্ট ফর্মও নেই, আছে কি বাক্যে পাস্ট ফর্ম, শি মেড দ্য মিস্টেক। She made the mistake. We won the battle. এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব নেই, তাহলে সাহায্যকারী ভার্ব যদি না থাকে, ভার্বের প্রেজেন্ট থাকলে ডু বা ডাজ হতো, কিন্তু এখানে তাও নেই। কি আছে? মূল ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। আমরা যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না দেখি তাহলে আমাদেরকে দেখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না পাস্ট ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম থাকলে হবে ডু বা ডাজ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট রয়েছে। পাস্ট ফর্ম যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে ডিড নিতে হবে শুরুতে। ইন্ট্রোগেটিভ করার জন্য বাক্যের শুরুতে আমাকে ডিড নিতে হবে। এরপর আমি দেখব এই বাক্যে দ্বিতীয় কাজ কি, এই বাক্যে হ্যাঁ বোধক না বোধক শব্দ আছে কিনা। না বোধক শব্দ নাই, সেই ক্ষেত্রে আমাকে একটি এনটি সংক্ষিপ্ত নট এর সংক্ষেপ রূপ এনটি দিব, এন অ্যাপোস্ট্রফি টি। ডিডেন্ট, নট এর সংক্ষিপ্ত রূপ এনটি, তাহলে ডিডেন্ট, এরপরে সাবজেক্ট। এরপর খেয়াল রাখতে হবে ডিডেন্ট হওয়ার কারণে, অর্থাৎ যে ভার্বটি রয়েছে এই মূল ভার্বটিকে আমার প্রেজেন্ট বা বেস ফর্মে নিয়ে আসতে হবে। মেডের প্রেজেন্ট ফর্ম মেক। এখানে প্রায়ই ভুল করে স্টুডেন্টরা, দেখো তোমাদের প্রায় ভুল হতে পারে কি, ডিডেন্ট লেখার পর সাবজেক্ট এবং মূল ভার্বের পাস্ট ছিল, এটাকে আমি প্রেজেন্ট করে দিয়েছি। তাহলে ডিডেন্ট শি মেক দ্য মিস্টেক। ডিডেন্ট শি মেক দ্য মিস্টেক। প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে, এটাই আমাদের উত্তর। আমি আবারও বলতেছি কি, মূল ভার্বের পাস্ট থাকলে প্রথমত সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমি দেখব মূল ভার্বে প্রেজেন্ট আছে না পাস্ট আছে। এখানে আছে পাস্ট, তাহলে আমি শুরুতে নিব ডিড। এরপর দেখব বাক্যের মধ্যে নেগেটিভ কোনো শব্দ রয়েছে কিনা। নেগেটিভ শব্দ নেই, তাহলে আমি ডিডের সঙ্গে নটের সংক্ষিপ্ত রূপ
N''T, অর্থাৎ আমার শব্দটি হলো ডিডন্ট। এরপর সাবজেক্ট নিয়ে আসব, এরপর অবশ্যই মূল ভার্বটিকে প্রেজেন্ট রূপে বসাতে হবে, সিম্পল ফর্মে বসাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এরপর বাকি যে শব্দগুলো সেগুলো রেখে সব শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। 3 নম্বর নিয়ম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর আমরা আরও একটি উদাহরণ করতে চাই। উই ওন দ্য ব্যাটল, আমরা যুদ্ধে জিতেছিলাম। উই ওন দ্য ব্যাটল, এখানে আমাদের ভার্বের পাস্ট ফর্ম, উইন এর পাস্ট ফর্ম ওন। তাহলে আমাদের শুরুতে লিখতে হবে ডিড। বাক্যের মধ্যে কোনো নেগেটিভ শব্দ নেই, এই জন্য আমাকে এনটি দিতে হবে, ডিডন্ট। এরপর উই, এরপর আমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, উইন। Didn't we win the battle? Didn't we win the battle? প্রশ্নবোধক চিহ্ন। তো দেখতে পাচ্ছি আমরা যে ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাকে বেসিক 3টি নিয়ম অবশ্যই জানতে হবে। বেসিক এই 3টি নিয়ম আমরা অলমোস্ট অল সেন্টেন্সের ক্ষেত্রে প্রয়োগ করে একটি বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে পরিণত করতে পারি। এই ক্ষেত্রে শুরুতেই সাহায্যকারী ভার্ব, এরপর এনটি দিতে হয় অথবা নট বাদ দিতে হয়, নেগেটিভ শব্দ বাদ দিতে হয়, এরপর শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। আচ্ছা, এরপর আমরা দেখব যদি কোনো বাক্যে শুরুতেই বাক্যের শুরুতেই none, no man, no one আছে। শুরুতেই যদি none, no man, no one থাকে তাহলে এদের পরিবর্তে হু বসিয়ে ইন্ট্রোগেটিভ করা যায়। ওকে, আমরা একটি উদাহরণ দেখতে চাই। নো ম্যান ইজ absolutely perfect। এই বাক্যকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? নো ম্যান শুরুতে আছে, তাহলে এটা বাদ দিয়ে হু লিখব। হু ইজ absolutely perfect। প্রশ্নবোধক চিহ্ন। আমি বলেছিলাম যে বিভিন্ন নিয়ম ছাড়াও এই কমন 3টি নিয়ম, এর আগে যে কমন 3টি নিয়ম আমরা শিখলাম সেই কমন 3টি নিয়ম দিয়ে কিন্তু অলমোস্ট অল বাক্যকেই আমরা ইন্ট্রোগেটিভ করতে পারি। দেখো এই বাক্যটি, এই নিয়মে এই বাক্যটিকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করে খুব সহজে করতে পেরেছি, কিন্তু আবার আগের নিয়মে যদি আমি করতে চাই, এই বাক্যে সাহায্যকারী আছে, সাহায্যকারী ভার্বযুক্ত বাক্যকে আমি যদি কি বলেছি, শুরুতেই সাহায্যকারী ভার্ব নিতে হবে, এরপর নো যুক্ত শব্দ অর্থাৎ নেগেটিভ শব্দকে কি করতে হবে? বাদ দিতে হবে, আর নো এর পরিবর্তে অ্যানি লিখতে হয়। ইজ অ্যানি ম্যান অ্যাবসলিউটলি পারফেক্ট, এটাও আমাদের উত্তর হতে পারে। তো আমি যেভাবে লিখি না কেন, নো ম্যান, নো ওয়ান, নান এর পরিবর্তে হু দিলেও হতে পারে উত্তর। আবার এইখানে আমার
সাহায্যকারী ভার্বযুক্ত বাক্যকে আমি শুরুতে বেসিক 3টি নিয়মের দ্বারা যে ইন্টারোগেটিভ করা যায় সেই নিয়মের মাধ্যমেও আমি এটাকে ইন্টারোগেটিভ করতে পারি। শুরুতে সাহায্যকারী ভার্ব বসাবো, এরপর আমি নেগেটিভ শব্দ বাদ দিয়ে তার বিপরীতে অ্যাফার্মেটিভ শব্দ নিব। নো থাকলে তার বিপরীতে অ্যানি বসে। ইজ অ্যানি ম্যান অ্যাবসলিউটলি পারফেক্ট, এভাবেও হয়। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকেই শুভেচ্ছা জানিয়ে নিরাপদ থাকার এবং সুস্থ থাকার দোয়া করে আজকে আমরা এ পর্যন্তই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।